হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, মানে ভাইফোঁটার দিন সকালের একটা ভিডিও। তো সেদিনকে না আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, প্রায় ওই 4:30টার দিকে। আর উঠে আগে বাসি কাজ করে নিয়েছি, মানে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, তারপর না স্নান করে নিয়েছিলাম। তারপরে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে চা না খেলে মনটা মোটেই ভালো লাগে না। আর এদিকে চাটা খেয়ে একটুখানি মানে ধুনো দেখিয়ে দিচ্ছি সারা ঘরে। আর সেদিনকে সকাল সকাল ওঠার একটাই কারণ ছিল, সেদিনকে আমাদের বাড়িতে মা আর বাবা এসেছিল। এখন যেহেতু ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা, মানে ভোরবেলার দিকে, তো মানে ঘুম থেকে উঠে বেশ ভালোই লাগে ওয়েদারটা। আর ঘুম থেকে উঠেই সারা ঘরে ধুনো দেখানোর পরে দেখি উমা 6টা বাজে, বেশি বাজেনি। আর একা একা সব যেহেতু কাজ টাজগুলো করবো, ওই জন্য একটু সকাল সকাল উঠেছি, কারণ আমার বাবা আবার মানে 1টার মধ্যে খেয়ে নেয়, যেহেতু একটু ওষুধপত্র খায়, তো রান্না বান্না কমপ্লিট করতে হবে। ওদিকে বাপনকে চাটা খাইয়ে পাঠিয়ে দিয়েছি বাজারে, আর এদিকে আমি দেখো সব মশলাগুলো রেডি করে নিয়েছি। তো এইখানটায় রয়েছে পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছিলাম, তারপর এটাই রয়েছে আদা রসুনের পেস্ট, আর এটাতেও আদা রসুনের পেস্ট, তবে এটা মাংসের, এখানে একটু আদার ভাগটা বেশি যেহেতু মাটন। পেঁয়াজ কুচি আছে, এর মধ্যে আছে পোস্ত, কাজু বাদাম আর চারমগজের একটা পেস্ট, আর এটা টক দই। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসেছে দেখো। যেহেতু ভাতটা অনেকটা পরিমাণে, ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি, নইলে না ওই একটা গ্যাস আটকে থাকবে, আমার বহুত অসুবিধা হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, ওই আদা রসুনের পেস্টের মধ্যে না কাঁচা লঙ্কাও ছিল। তো যাই হোক, এখানে ভাতটা হয়ে গেছে। আর সেদিনকে আমি আন্দাজ বুঝতে পারিনি, মানে 5 কৌটো চাল নিয়েছিলাম, মানে ভাতটা এতটাই পরিমাণে বেশি হয়েছিল। যাক, ঠিকই আছে, আমার আর রাত্রিরে ভাত করতে হয়নি, জাস্ট গরম করে নিয়েছি, কাজ মিটে গেছে। তো এখানে ভাতটা তো হয়েই গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে রাখছিলাম, নইলে না এইভাবে ঢাকা দিয়ে রাখলে শক্ত হয়ে যায়। তো এইখানে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। কি দেখে কি মনে হচ্ছে উচ্ছে কম আলু বেশি, তাই তো? হ্যাঁ, হবে নাই বা কেন, বাপন একদম উচ্ছে খায় না, ওই জন্য উচ্ছেটা একটু কম দিয়েছি, আলুটা বেশি দিয়েছি। আগের দিন আমি ভেবেই রেখেছিলাম যে কি রান্না করব। দেখো, রান্না করলে তো করাই যায় অনেক রকম, কিন্তু করলাম না, কারণ 1000 রকমের পদ করলে ওই একটু করে সব কিছু দিয়ে খাবে। আর 2-3টে ভালো আইটেম করলে কি ভালো করে তৃপ্তি করে খেতে পারবে। তাই জন্য সেই মতন বাজার করতে পাঠিয়েছিলাম। তো 7টার সময় বাজারে গেছিলো, এসছে 8:15। আর এসে বলছে মাটনের দোকানে নাকি বড় একটা লাইন, মানে মাটনের দোকানেই সব থেকে বেশি ভিড় হয়েছে। হবে নাই বা কেন বলো, ভাইফোঁটা বলে কথা, বিভিন্ন অকেশনেই তো মাটনের দোকানে এতটা ভিড় হয়। তো এখানে বাজার নিয়ে চলে এসেছে। ও হ্যাঁ, আমার জন্য কিন্তু একটু খাবার দাবারও এনেছিল, মানে সকালবেলা এত কাজের মধ্যে কি খাবো না খাবো, ওই জন্যে। তো বাজার টাজার সব নামিয়ে নিয়েছি। এখানে মোটামুটি ওই 2.5 কেজি মতন মাটন এনেছিল, আর তার সাথে এনেছিল কাতলা মাছ। তো মাংসটা সেদিনকে নামানোর পরে দেখছি মোটামুটি ওই বিরিয়ানির পিস করে এনেছিল। আর আমি খালি ভাবছিলাম যে কি হলো ব্যাপারটা, আজকে কি কড়াইতে সেদ্ধ হবে নাকি আমাকে প্রেশার কুকার ব্যবহার করতে হবে। অনেক ভেবে চিন্তে না, কড়াইতেই মাংসটা করেছিলাম। এদিকে মাছটাও ধুয়ে রেখেছি, চলো এগুলোকে একটু ম্যারিনেট করে নিই। সেদিনকে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর মাটনটা ম্যারিনেট করেছি নুন আর টক দই দিয়ে। আর মাটনটা প্রায় 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, জানো তো। এখানে কিছুটা কাঁচা মাটন আমি রেখে দিয়েছি, কারণ এটা আর ম্যারিনেট করিনি, ওটা বাবার জন্য মানে আলাদা করে স্টু করব। আর এই দেখো কতটা চর্বি দিয়েছি, এটা ফ্রিজে এখন লোড করে দেবো। তো সেদিনকে রান্না করেছিলাম দই কাতলা। তো কাতলা মাছটাকে দেখো হলুদ তো দিইনি, কারণ দই কাতলায় তো হলুদটা দেয় না। তো ওই জন্যে নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে মানে হালকা ভাবে ভেজে নেবো, একদম শ্যালো ফ্রাই যেটাকে বলে। কড়া করে কিন্তু একদমই ভাজা যাবে না দই কাতলায়। আর এখানে আমার এই খুন্তিটা এত অসুবিধা করে না, একটা স্প্যাচুলা কিনে নেবো, কারণ এই কাঠের খুন্তিটা দিয়ে মোটেই নাড়াচাড়া করা যায় না। তো মাছগুলোকে দেখো কীরকম হালকা করে ভেজে এপিট ওপিট একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম। আর তখনও কিন্তু মাটনটা বসাইনি, মেখেই রেখে দিয়েছিলাম। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, জাস্ট মাছের কাঁচা ভাবটাকে দূর করতে যেটুকু ভাজতে হয় সেইটুকুই ভেজেছি। চলো এবার টুক করে রান্নাটা বসিয়ে দিই। দেখো, এক হাতে ফোন নিয়ে এত রকমের রান্না করাটা খুবই অসুবিধা, তাই যেটুকু দেখাতে পারলাম দেখো, বাকিটা আমি মুখে বলে দিচ্ছি। আর দই কাতলা করেছিলাম প্রথমে সাদা তেল আর ঘি একটুখানি গরম করে, তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একদম 1 চিমটি পরিমাণ সাদা জিরে ফোড়নে দিয়েছি। তারপর ওই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেই একটা বড় সাইজের পেঁয়াজ ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু দিয়ে দিয়েছিলাম ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা।
এইবার এদিকে মাটনের জন্য তেল গরম করে দিয়েছি, এখানেও মানে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা বেশ কয়েকটা, আর দিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গটা বাদ দিয়েছি, শুধু দারচিনি এলাচ। তো এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাও ভাজা ভাজা হোক। হ্যাঁ, যেটা বলছিলাম, ওইখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মানে দই কাতলার ওই মশলাটায় ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। এবার তার মধ্যে কিছু মশলা অ্যাড করেছি, যেটা কিনা কাশ্মীরি রেড চিলি, নুন আর অল্প করে জিরে ধনের গুঁড়ো, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে না আমি দিয়ে দিয়েছিলাম ওই কাজু বাদাম চারমগজ পোস্তর যে পেস্টটা ছিল সেটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে তেল বেরোনো পর্যন্ত ওয়েট করেছি। তারপরে এই দেখো এখন দিয়ে দিয়েছিলাম টক দই, আর টক দইটা দিয়ে যখন নাড়ছিলাম তখন গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম, কারণ নইলে টক দইটা ফেটে ফেটে যাবে। তো এখানেও নাড়াচাড়া করার পরে দেখো একদম তেল ছেড়ে এসেছে। এবার যতটা পরিমাণ আমি ঝোল রাখবো ততটা পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো, বাট আমার কাছে সেই সময়টা ছিল না, তাই ঠান্ডা জলে অ্যাড করলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর মাছগুলোকে দিয়ে দেব। ও হ্যাঁ, আমি না মাঝে একটু চিনিও অ্যাড করেছিলাম, কারণ দই কাতলাটায় কিন্তু হালকা হালকা টক মিষ্টি টাইপের খেতে হয়। তো এদিকে এটা ফুটতে থাকুক, ওদিকে বাপনকে বললাম তুই একটু মাটনটা ঢেলে দিয়ে যা ভাই। তো ও এখানে মাটনটা ঢেলে দিল। তারপর আমার মনে পড়লো যা পেঁয়াজ টেয়াজ ভাজার পর তো আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটাই দিতে ভুলে গেছি, তো তার আগেই মাটনটা দিয়ে দিয়েছি। কোনো ব্যাপার না, আর যেহেতু আদা রসুনের পেস্টের মধ্যে আদার ভাগটা বেশি আছে, তো কাঁচা রসুনের গন্ধ বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না, ওটা আমি পরেই দেবো। দিয়ে অনেকক্ষণ একটু কষিয়ে নেব, তারপরে হয়ে যাবে। এদিকে মানে মাছের এই ঝোলটা ফুটে এসেছে, এইবার এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার দেখো দই কাতলায় কিন্তু হলুদ দেয় না, আমিও দিইনি, কিন্তু এই কালারটা এসেছে কাশ্মীরি রেড চিলি থেকে। কারণ আমার ওই সাদা সাদা টাইপের মাছের ঝোল বা অন্য কোনো তরকারি একদমই পছন্দ না, তাই হালকা একটু কালার আনার জন্য আমি কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করেছিলাম। তো এই জন্য হালকা একটা কালার এসেছে, কিন্তু কোনোভাবেই আমি হলুদ দিইনি। এদিকে মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর এখানে মাটনটাকেও একটু হালকা পাতলা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলেই না আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এদিকে একটু মাটনটাও নাড়াচাড়া করে নিচ্ছি, মানে দুটো গ্যাসে দুটো তরকারি বসিয়ে দিয়েছি, একদম ঝাঁকানাকা ব্যাপার আর কি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমি কিন্তু উচ্ছে আলু ভাজা করার পরে টমেটো খেজুরের চাটনিটাও করে রেখেছিলাম, কারণ ছোটোখাটো রান্নাগুলো আগে আগে সেরে ফেলেছি। তো ওদিকে মাছটা ঢাকা দিয়ে এখানে এই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এইবার এইটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর একটা একটু মিডিয়াম সাইজের টমেটো রেখেছিলাম, 4 ভাগ করে, 4 ভাগ না তার বেশি ভাগ করেই রেখেছিলাম, সেটাকে একটু পরেই দিয়ে দেবো। এই মাটনটা যখন আমি রান্না করছি তখন বাজছিল মোটামুটি ওই 10:30 মতন, আর আমি খালি টেনশন করছি যে মাটনটা কি এত বড় বড় পিস করে এনেছে, সেদ্ধ হবে নাকি প্রেশারে দেব। তো রিস্কটা নিয়েই নিলাম, আর ওই যে বলে না রিস্ক না নিলে বোঝা যায় না যে কি ব্যাপারটা অ্যাকচুয়ালি হতে চলেছে। এই যদি মাটনটা সেদ্ধ না হতো তো আমি আর কোনোদিনই এত বড় সাইজের মাটন এতটা কোয়ান্টিটিতে আমি কড়াইতে করতাম না। যেই দেখলাম যে পুরো মাটনটা অদ্ভুতভাবে মানে 1 ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে গেছে, তো সেকেন্ড টাইম রিস্কটা আবার নেওয়া যেতেই পারে, কি বলো তাই না? আসলে ওই যে টক দই দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম না, ওতেই মনে হয় মানে সেদ্ধটা আরও ভালোভাবে হয়েছে। আর এইদিকে মাছটা ফুটে উঠেছে বলে একটুখানি উল্টে পাল্টে নেব। আর ওই যে বললাম আমার ওই উজবুক মার্কা মানে একটা খুন্তি কাঠের, ওটা দিয়ে মোটেই মাছগুলোকে উল্টানো যাচ্ছিল না, তাই নিয়ে নিয়েছি একটা চামচ। এই ভালো, ছোট হলে কি হবে, কাজের আছে। আর এই মাছটার মধ্যে না তোমরা চাইলে বেরেস্তা দিতে পারো, মানে দই কাতলাতে বেরেস্তাটা দেয়, তবে আমি আর দিলাম না, অত হিজিবিজি করার দরকার নেই। যা করেছিলাম তাতেই তো মোটামুটি বিয়েবাড়ি ফেল হয়ে গেছিলো, কারণ এতটাই ভালো হয়েছিল খেতে। আমার বাবা তো এত রিচ খাবার খায় না, কিন্তু আমি দিলাম যে একটা খাও, কিছু হবে না। মানে বড় মাছ তো খাই না খুব একটা, কিন্তু আমি জোর করে দেওয়াতে খেয়েছে। খেয়ে দিয়ে তো মোটামুটি ভালোই লেগেছে, চুপচাপ খেয়ে নিল দেখলাম। আর বললো যে আমার মাকে বললো যে তুমি জীবনেও পারবে এরকম দই কাতলা বানাতে। মানে কি আর বলবো, আমি নাকি এতটাই ভালো রান্না করেছি। তো ঠিকঠাক আছে, ভালো লেগেছে যখন, আমারও তো ভালোই লাগছে, এত কষ্ট করে রান্না করলাম, তাই না বলো? খেতে যাতে ভালো হয় তা ওই জন্যই তো করা। তো সব মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি। এইবার একটুখানি মাছের ওপরে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, আর বেশিক্ষণ না, জাস্ট আর 5 থেকে 7 মিনিট মতন একদম গ্যাসটাকে জোরে দিয়ে রাখবো, ব্যাস ফুটে গেলে নামিয়ে নেব। এই দেখো একদম আমার রেডি হয়ে গেছে দই কাতলা। মাঝে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার আর কিছুই না, গরম মশলার গুঁড়ো ছড়াচ্ছি আর দেবো একটু ঘি, তাহলেই রেডি একদম বিয়েবাড়ি স্টাইল দই কাতলা।
ওদিকে কিন্তু মা আর বাবা চলে এসেছে, কিন্তু আমি এদিকে রান্নাটা কমপ্লিট না করে তো ওদিকে যেতে পারছি না, তাই এখানে একটুখানি সব কিছু রেডি করে তারপর মানে কথা বলছিলাম। এই যে মা এসে জল টল খাচ্ছে আর বলছে যে কী এত রান্না করেছিস। ও হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, বাবা আমাকে বলেছিল মানে আমি নাকি ডাল আর আলু সেদ্ধ রান্না করব, মানে আমি যাতে ডাল আলু সেদ্ধ রান্না করি ওটাই নাকি খুব ভালো খাবে। বাবার নাকি অনেক দিন থেকে ডাল আর আলু সেদ্ধ খেতে ইচ্ছে করছে। তো কি বলবো, ডাল আর আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা হয়েছে, বাড়িতে খাও না বাপু, আমার বাড়িতে এসে ডাল আলু সেদ্ধ কেন খাবে, তাই না? মেয়ের বাড়িতে এসে ডাল আর আলু সেদ্ধ কে খায় ভাই। ওদিকেও আমি রান্না করছি বলে বাপন একটু ওদেরকে ফ্রুটি টুটি দিচ্ছিল। আর এইখানে হচ্ছে আমার সেদিনকে স্পেশাল মাটন কষা। সেদিনকে না মাটনের মধ্যে ওই যে চার মগজের একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়েছিলাম, কিন্তু খেতে মানে দারুণ হয়েছিল। যখন আমি রান্না করছি রান্নাঘরটা জাস্ট গন্ধে ভরে গেছিলো। আর দেখতেও দেখো কি সুন্দর হয়েছে না বলো। ব্যাস আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। তো চলো একবার দেখিয়ে নিই কী কী রান্না করেছি। তো এইখানে দেখো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, মাঝে একটু স্যালাডও কেটে নিয়েছিলাম। আর এখানে তো ভাতটা প্রথমেই করেছিলাম সেটা রয়েছে। আর এই যে রয়েছে উচ্ছে আলু ভাজা, দই কাতলা, যা দারুণ গন্ধ বেরোচ্ছিল না মাছটা থেকে। আর এই যে রয়েছে মাটন কষা। আর বাবার জন্য তো মাঝে ওই বললাম মাটনের একটু পাতলা ঝোল করব, সেটাও করে নিয়েছিলাম। আর তার সাথে কেটে দিয়েছিলাম স্যালাড, আর চাটনি মিষ্টি তো ছিলই। তবে হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি, কারণ খেতে টেতে দিচ্ছিলাম তো সবাই ব্যস্ত ছিল, আলাদা করে আর ভিডিও করা হয়নি। খাওয়ার পর একটুখানি শুয়ে টুয়ে নিয়েছিল সবাই। তারপর বিকেলবেলায় বাবা একেবারে রীতিমতো তাড়া দিয়ে মাকে উঠিয়েছে যে চলো চলো চলো, কালী পুজো হচ্ছে, হাবড়ায় নো এন্ট্রি ঝুলিয়ে দেবে, মানে 3:30টার সময় উঠে এরমভাবে বলা শুরু করেছে। তো আমিও তাড়াতাড়ি করে উঠে একটু চাটা বানিয়ে দিলাম। তো চাটা খেয়ে এখানে মা একটু রেডি হচ্ছিলো, মানে চুল টুল আঁচড়াচ্ছিল। আর মাঝে আমার শাশুড়ি ফোন করেছিল, ফোন করে বলছে যে ভাই ফোটার দিন আবার কিসের নো এন্ট্রি ঝোলাবে। আমি বলছি সেটাই তো কথা, কালী পুজো নাকি এখনও হচ্ছে, তাই নো এন্ট্রি। তারপর আর কি এখানে রেডি হয়ে সবাই বেরিয়ে যাচ্ছে। আর ওদিকে ঠাম্মার সাথে একটুখানি মা আর বাবা কথা বলতে গেছিলো। এই দেখো কী যে গল্প করছে কে জানে। এই যে তারপর ওই 4টের মধ্যে মারা বেরিয়ে গেছিলো। আর এত গল্পের মধ্যে কারোর খেয়ালই নেই যে ভাইয়ের জন্য যে তরকারিগুলো বেড়ে রেখেছিলাম সেটাই নেয়নি। তো আমার তো মনেই ছিল, তারপর বাপনকে বললাম শিগগির যা দৌড়ে নিয়ে আয়, স্ল্যাবের ওপর সব সাজানো আছে। ও তারপর গিয়ে নিয়ে চলে এলো। আর সেদিনকে মানে বাড়িতে কেউ আসলে না, আগের দিন থেকে আমি ভাবি কখন কি করব, কখন উঠবো, মানে সব কিছু রেডি হতে হতে কটা বাজবে। আর যেহেতু বাবা একটা সময় খায়, তাই জন্য ভাবছিলাম যে কখন যে কি করব। তো মোটামুটি বাবা একটায় খায় আর আমার 12টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। শুধু পাঁপড়টা খাওয়ার আগে আগে ভেজে নিয়েছিল। ও আমি অনেক রান্না করেছি বলে আমার বর আমাকে একটু হেল্প করে দিয়েছিল পাঁপড়টা ভেজে। তো ঠিক আছে, ভালোই হয়েছে। এদিকে মারা টোটোর মধ্যে বসে পড়েছে, ব্যাস টাটা বাই বাই হয়ে গেল। অনেক দিন পরই মা আর বাবা আসে। আর মা আর বাবা একসাথে বিয়ের পরেই আমার প্রথম এসছে। মা আর বাবা সবসময় আলাদা আলাদাই এসছে। ও বাবা, মুখটা সোজা রাখ, ঠিক আছে? যাও। তারপর ঘরে সন্ধে টন্ধে দেখিয়ে ওই 6টার দিকে এসেছি রান্নাঘরে, কারণ বাবা যখনই আসে গাদা গাদা মিষ্টি নিয়ে আসে। বাড়িতে লোক অল্প কিন্তু মিষ্টি প্রচুর আনে। এই যেমন এই মিষ্টিটা একটা ইউনিক মিষ্টি, এই প্রথম আনলো। তো দেখো ওপরে আবার বেদানা ছড়ানো, মানে দোকানদাররা আইডিয়াও পায়। এই একটা মিষ্টির মধ্যে বেদানা ছড়িয়ে রেখেছে, কত সুন্দর দেখতে দেখো। তার সাথে এনেছিল আবার একটা কালাকাঁদ, যেটা কিনা দুধে চোবানো। এই যে এটা এনেছে 1 কন্টেনার, মানে তার এর মধ্যে কটা আছে আমি গুনে শেষ করতে পারছি না। আর তার সাথে এনেছিল টক মিষ্টি দই। হ্যাঁ, টক মিষ্টি দইটা আমার প্রিয়, ওটা নিয়ে চাপ নেই। আমার শাশুড়ি থাকলে আরও ভালো হতো, কারণ উনি মিষ্টি প্রচণ্ড ভালো খান। কী আর করা যাবে। তো আমি এগুলো একটুখানি নেড়ে চেড়ে দেখছিলাম, তারপর ফ্রিজে তুলে নিলাম। আর আমাদের বাড়ির সামনে তো পুজো হচ্ছে, তোমরা জানোই। এখানে একটু এসে বসেছি সন্ধ্যেবেলায়, জানো তো এখানে 4টে কম্পিটিশন হয়েছে, মেয়েদের বউদের মানে সবার। তো 4টের মধ্যে একটা কম্পিটিশন আমি খেলিনি, আর 3টের মধ্যে মানে হেরে গেছি। যাই হোক, সে আর লজ্জার কথা কি বলবো। তো মিনি ব্লগটা আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।